क्या हुआ? आप लोग अंदर आइए। তার পিছনে রয়েছে একটা রিভলভিং চেয়ার। সেই চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন মিস্টার সুকিয়াস। তার পিঠে রক্তে ভরে গেছে। পরদিন সকালে ফেলুদা বলল, শোন, তোরা বরং দিলখুশাটা দেখে আয়। আমার একটু চিন্তা করার আছে, তাছাড়া দু একটা টেলিফোনও করার আছে। সুকিয়াসের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্টও করতে হবে, আর ইন্সপেক্টর পান্ডেকেও একটা ফোন করব। আমরা দুজনে আজকে ট্যাক্সির বদলে একটা টাঙ্গা নিয়ে বেরোলাম। লালমোহন বাবুর ভীষণ শখ টাঙ্গা চড়ার, কারণ উনি জানেন বাদশাহী আংটির সময় আমরা টাঙ্গা চড়েছিলাম। টাঙ্গা রওনা হবার পর লালমোহন বাবু বললেন, দিলখুশার ইতিহাসটা একটু বলো দেখি হে। আমি তখন ওনাকে বললাম, দিলখুশা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে নবাব সাদাত আলীর তৈরি একটা বাগান বাড়ি ছিল। এর আশেপাশে হরিণ চড়ে বেড়াতো। এখন শুধু তার ভগ্নাবশেষ রয়েছে, তবে তার পাশে একটা সুন্দর পার্ক রয়েছে যেখানে লোকে বেড়াতে চায়। এই দিলখুশার উত্তরে রয়েছে বিখ্যাত লা মার্টিনিয়ার স্কুল, অষ্টাদশ শতাব্দীতে ক্লড মার্টিনের তৈরি। মার্টিন ছিলেন মেজর জেনারেল। দিলখুশা থেকে এই স্কুলটা দেখতে পাবেন। টাঙ্গাতে যেতে যেতে মনে হচ্ছিল, সত্যই লখনৌর মতো বাহারের শহর ভারতবর্ষে কমই আছে। লালমোহন বাবু অবশ্য বারবারই বলেছেন, ইতিহাস চোখের সামনে দেখতে পাচ্ছি। দিলখুশার ভগ্নাবশেষ দেখতে বেশি সময় লাগে না, তাই আমরা সে কাজটা শেষ করে পার্কটা একটু ঘুরে বেড়ালাম। আর সেখানে গিয়েই একটা বিশ্রী ঘটনায় আমাদের জড়িয়ে পড়তে হলো। প্রথমে মনে হয়েছিল পার্কটায় কোনো লোকজনই নেই, লোক সচরাচর হয় ওই বিকেলের দিকে। আমরা ফুল বাগানের মধ্যে দিয়ে খানিক দূর হাঁটার পর একটা গাছের পিছনে একটা বেঞ্চের খানিকটা অংশ দেখলাম, আর সেই সঙ্গে কয়েকটা মানুষের গলার আওয়াজও পেলাম। গাছটা পেরোতেই যে দৃশ্যটা দেখলাম তাতে আমাদের বুকের ভিতরটা ছনাৎ করে উঠল। দেখলাম কি, প্রসেনজিৎ আর দুটি তারই ধাঁচের ছেলে বেঞ্চিতে বসে কি যেন খাচ্ছে। তিনজনেরই চুল উস্কো খুস্কো আর চোখ ঘোলাটে। ওরা যে নেশা করেছিল তাতে কোনো সন্দেহ নেই, আর এই নেশা বড় সহজ নেশা নয়। এ হলো ড্রাগের ব্যবহার, যা খেয়ে মানুষ সম্পূর্ণ হুঁশ হারিয়ে ফেলে, এমনকি খুনও করতে পারে। প্রসেনজিৎ এতটাই হুঁশবিহীন ছিল যে সে প্রথমে আমাদের দেখতেই পায়নি। তারপর যখন দেখলো তখন তার মুখে একটা অদ্ভুত ক্রূর হাসি দেখতে পেলাম। সে আমাদের দেখেই প্রশ্ন করল, এ কি ডিটেকটিভের চেলাদের দেখছি যে, তা ডিটেকটিভও কোথায়? লালমোহন বাবু তখন বললেন, আগে তিনি আসেননি। আহা, এমন একটা দৃশ্য দেখতে পেলেন না? আমরা চুপ করেই রইলাম। এক প্রকার বিদ্রূপে সুরে প্রসেনজিৎ আমাদের প্রশ্ন করল, তা চোর ধরা পড়ল? না, এখনো পড়িনি। প্রসেনজিৎ বলল, আমাকেই তো সকলে সন্দেহ করছে, তাই না? কারণ আমার টাকার অভাব, লোকের কাছে ধার চাইতে হয় ঘণ্টা খানেকের স্বর্গবাসের জন্য। শুনুন, আই ক্যান টেল ইউ দিস, হার চুরি করার মতো বোকা আমি নই। আমার লাক খুলে গেছে। আমি বেশিরভাগ টাকা পাই জুয়া খেলে। মাঝে মাঝে লোকের কাছে ধার করতে হয়, কারণ এই জিনিস একবার ধরলে আর ছাড়া যায় না। আপনি ধরলে আপনিও আর ছাড়তে পারতেন না।
কি মিস্টার থ্রিলার রাইটার, একবার ট্রাই করে দেখুন না, আপনার লেখা অনেক ইমপ্রুভ করে যাবে। মাথার মধ্যে গল্পের প্লট ভিড় করে আসবে। কি মিস্টার রাইটার, কি বলেন? আমরা দুজনই নির্বাক। এরকম একটা দৃশ্যের সামনে পড়তে হবে ভাবতেই পারিনি। হঠাৎই তড়াক করে দাঁড়িয়ে উঠে খসখসে ধারালো গলায় প্রসেনজিৎ বলল, তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি। তারপরই তার জিন্সের পকেট থেকে একটা ফ্রিক নাইট বার করে খ্যাচ করে বোতাম টিপে ফলাটা বার করে সেটা আমাদের দিকে দেখিয়ে বলল, এই যে দেখছেন, আজকের কথা যদি ঘুণাক্ষরেও কেউ জানতে পারে না, তাহলে বুঝবো সেটা আপনাদের কীর্তি। তখন বুঝবেন এই ছুরির ধার কত। নাও ক্লিয়ার, আউট ফ্রম মাই হার্ট। বেগতিক ব্যাপার, এখানে থাকা আর এক মুহূর্ত নিরাপদ নয়, আর কোনো প্রয়োজনও নেই। যা দেখার তা দেখে নিয়েছি, আর এ দৃশ্য শুধু আমরা দেখেছি, আর কেউ নয়। আমরা দুজনে আবার টাঙ্গা করে হোটেলে ফিরে এলাম। সারা পথ দুজনের মুখে একটিও কথা নেই। হোটেলে ফিরে দেখি আমাদের ঘরে শিলা বসে আছে, তার হাতে অটোগ্রাফ খাতা। আমাদের দেখে শিলা উঠে পড়ল, বলল, আপনাদের কিছুটা সময় নষ্ট করে গেলাম। এনিওয়ে, সাইনের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ডিটেকশন সফল হবে। শিলা চলে গেলে লালমোহন বাবুকেই বলতে দিলাম ফেলুদাকে দিলখুশার ব্যাপারটা। ফেলুদা সকল ঘটনা শুনে বলল, হ্যাঁ, আমার ওর চোখের চাহনি দেখেই সন্দেহ হয়েছিল ও ড্রাগ ব্যবহার করে। ও ছেলের ভবিষ্যৎ অন্ধকার। লালমোহন বাবু তখন ফেলুদাকে জিজ্ঞাসা করল, তাহলে মশাই ওই কি কণ্ঠহার চোর? ফেলুদা কোনো উত্তর না দিয়ে বলল, ভালো কথা, আপনাদের আরেকবার একটু বেরোতে হবে। হোয়াই স্যার? সুকিয়াস টেলিফোন খারাপ, অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আমি বেরোতাম, কিন্তু শিলা এসে পড়ল, ওর বাড়িতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। চট করে বেরিয়ে পড়লে এখনো ওকে বাড়িতে পাবার চান্স। আমার মাথায় একটা জিনিস দানা বাঁধছে, তাই আমি বেরোতে চাইছি না। যাতবসে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়। লালমোহন বাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, জেরা শুনতে শুনতে প্রাণ হাঁপিয়ে উঠেছিল, এবার তবে একটা কাজ পাওয়া গেল। আমরা দুজনে তখন বেরিয়ে পড়লাম। 7 নম্বর ল্যাটুস রোড বলতেই ট্যাক্সি আমাদের সোজা গন্তব্যস্থলে নিয়ে গেল। আমরা ট্যাক্সিটাকে 5 মিনিট অপেক্ষা করতে বললাম। বেশ বড় একতলা বাড়ি, গেটের গায়ে মার্কেল ফলকে লেখা এস সুকিয়াস। গেট দিয়ে ঢুকেই দুই দিকে বাগান, তাতে ফুল নানা রকমের। বাগানের মধ্যে দিয়ে পথ গাড়ি বারান্দায় পৌঁছেছে। বাড়ির বয়স অন্তত 50 বছর তো হবেই। আমরা কলিং বেল টিপতেই একজন বেয়ারা এসে দরজা খুলে দিল। লালমোহন বাবু তখন জিজ্ঞাসা করলেন, মিস্টার সুকিয়াস है? जी हाँ हुजूर, आपका शुभ नाम? जरा बोलिए, मिस्टर मित्तिर का पास से तो आदमी आया है, 1 मिनट बातचीत लिए। হিন্দিতে কোটা ভুল হলো জানি না, তবে বেয়ারা ব্যাপারটা বুঝে নিল। আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে সে ভিতরে চলে গেল। 1 মিনিট পরে সে বেয়ারা বেরিয়ে এলো। তার চেহারাটাই পাল্টে গেছে, দৃষ্টি বিস্ফারিত, হাত পা ঠক ঠক করে কাঁপছে, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলেন তখন লালমোহন বাবু, কিয়া হুয়া? কোন রকমে বেয়ারা বলল, আপ লোক আন্দার আইয়ে। আমরা বেয়ারার পিছন পিছন ভিতরে ঢুকলাম।
বেয়ারা সেইভাবেই কাঁপতে কাঁপতে বৈঠকখানা পেরিয়ে একটা ঘরে গিয়ে ঢুকলো। আমরাও ঢুকলাম। ঘরটা হলো যাকে বলে স্টাডি। চারিদিকে নানা রকম শিল্পদ্রব্য আর বইয়ের ঠাসা আলমারি। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার পিছনে রয়েছে একটা রিভলভিং চেয়ার। সেই চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন মিস্টার সুকিয়াস। পরনে সাদা শার্ট, তার পিঠে রক্তে ভরে গেছে। এরকম বিভৎস দৃশ্য আমি কমই দেখেছি। লালমোহনবাবু বললেন, কি হরিবোল ব্যাপার! তুমি শেষ কখন দেখেছ তোমার মুনিবকে? বেয়ারা আমতা আমতা করে যা বলল তাতে বুঝলাম মিস্টার সুকিয়াস সকালে ব্রেকফাস্ট করেই ঘরে চলে আসেন কাজ করতে। তিনি নিজেই সব করেন, তার কোনো সেক্রেটারি নেই, বাড়িতে অন্য কোনো লোক নেই। বেয়ারা এই সময়টা প্রয়োজন না হলে তাকে ডিস্টার্ব করে না। আজও সেই একই রকম নিয়মই মানা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম বেয়ারাটাকে, আচ্ছা, সকালে কোনো লোক ওর সঙ্গে দেখা করতে আসেনি? বেয়ারাটা তখন মাথা নাড়ল, নেহি হুজুর, কোই নেহি আয়া। আমি বুঝতেই পারছিলাম যে বাইরের থেকে সামনের দরজা দিয়ে লোক আসার কোনো প্রয়োজনই নেই, কারণ সুকিয়াসের চেয়ারের পিছনে হাট করে খোলা একটা জানালা, তাতে শিকা নেই। খুনি যে সেই জানালা দিয়েই ঢুকেছে তাতে কোনো সন্দেহ নেই। আমি তখন লালমোহনবাবুকে বললাম, চলুন ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে গিয়ে ফেলুদাকে নিয়ে আসি, গিয়ে যা করার ওই করবে। হ্যাঁ বাবু, হ্যাঁ, তাই চলো। আমরা 10 মিনিটে হোটেলে পৌঁছে গেলাম। ফেলুদাকে খবরটা দিতেই সে খাতাটা ফেলে দিয়ে কোনো কিছু না বলে জ্যাকেটটা চাপিয়ে নিয়ে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। তার ভুরু ভীষণ রকম কুঁচকে গেছে। সুকিয়াসের বাড়ি পৌঁছে সে প্রথমে বেয়ারাকে জিজ্ঞাসা করল, তোমাদের ড্রাইভার আছে? হ্যাঁ হুজুর, গাড়ি ভি হ্যাঁ। ড্রাইভারকে আমার কাছে পাঠিয়ে দাও। ড্রাইভার আসতেই ফেলুদা তখনই তাকে থানায় পাঠিয়ে দিল খবর দিতে। ড্রাইভারও চলে গেল। এবার আমরা গিয়ে ঢুকলাম স্টাডিতে। ফেলুদা দেখে বলল, ছুরি মেরেছে ভদ্রলোককে, অস্ত্রটা নিয়ে গেছে। তারপর টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলল, ভদ্রলোক চিঠি লিখছিলেন। সেটা অবশ্য আমিও দেখেছিলাম। ইংরেজি চিঠির বেশ খানিকটা লেখা হয়ে গিয়েছিল যখন ছুরিটা মারে। ফেলুদা বলে উঠল, এ কি, এ যে আমাকেই লেখা চিঠি। যদিও পুলিশ এখন আসেনি, নড়াচড়াতে করা উচিত নয়, তবে চিঠিটা যখন আমায় লিখছিল তখন আমার তো একটা ক্লেম আছেই। এই বলে ফেলুদা চিঠিটা প্যাড থেকে ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিল। তারপর জানালার কাছে গিয়ে বাইরে ঝুঁকে দেখল, জানালার বাইরে একটা হাত চারেক চওড়া প্যাসেজ, তারপরই বাড়ির পাঁচিল। সেই পাঁচিল টপকে লোক আসা খুব কঠিন নয়। বোঝাই যাচ্ছে খুনটা কোনো ভদ্রলোক করেননি। ফেলুদা প্রায় মনে মনেই বলল, তারপর বলল, যতদূর মনে হয় এ হলো লখনৌর ভাড়াটে গুন্ডার কাজ। আর এখানে ডাকাতির তো কোনো প্রশ্ন আসছে না, কারণ এই একটা ঘরেই অন্তত লাখ টাকা জিনিস আছে। প্রশ্ন হচ্ছে এই শয়তানটিকে যিনি এমপ্লয়ার করেছিলেন, অর্থাৎ লোকটিকার অ্যাকমপ্লিস। লালমোহনবাবু তখন বললেন, হ্যাঁ, সেটা অবশ্য মিস্টার সুকিয়াসের ব্যক্তিগত ইতিহাস না জানলে বোঝা যাবে না, তাই নয় কি? ফেলুদা তখন বলল, ভদ্রলোকের বিষয় যে আমরা একেবারেই কিছু জানি না তা নয়। অদ্ভুত লোক ছিলেন সেটা তো জানি। চড়া সুদে টাকা ধার দেওয়ার সঙ্গে উঁচু দরের শিল্পদ্রব্যের সংগ্রহ করে তোলা দুটোই ছিল ওনার কর্ম।
আমার ধারণা চিঠিতেও কিছু তথ্য পাওয়া যাবে। তা সেটা একবার পড়বেন না? চিঠিটার ওপরে কনফিডেন্সিয়াল লেখা ছিল, সেটা বোধহয় আপনি দেখেননি। ওটা পড়ব যথাস্থানে যথাসময়ে। কাজেই আইডেন্টিটি তো আর চিঠিতে থাকবে না। 10 মিনিটের মধ্যে পুলিশ চলে এলো এবং কিছুক্ষণ ফেলুদার সঙ্গে কথা বলে ইন্সপেক্টর বললেন, এ তো আপনি আমাদের থেকেও টেক্কা দিয়েছেন মশাই। হ্যাঁ, তা অবশ্য দিয়েছি, কিন্তু এই কেসের ভার কিন্তু সম্পূর্ণ আপনাদের। আমি এটা নিয়ে কিছু দেখছি না, আর তাতে কোনো লাভও নেই। তবে হ্যাঁ, আততায়ীকে ধরলে আমাকে একটা খবর দেবেন। এরপর একটা থ্যাঙ্কস জানিয়ে ফেলুদা বেরিয়ে পড়ল, সঙ্গে আমরাও। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।